আচ্ছা, আমরা একটু গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করি। অ্যালকাইল হ্যালাইড পড়ছিলাম এবং বলছিলাম অ্যালকাইল হ্যালাইড হচ্ছে জৈব যৌগের চৌরাস্তা। তারপরে বলছিলাম সেই দুই রকম বিক্রিয়া দেখায়, এসএন বিক্রিয়া, এলিমিনেশন বিক্রিয়া। এসএন বিক্রিয়ার উদাহরণ দেখছিলাম, মনে রাখা ইম্পর্টেন্ট হচ্ছে পটাশিয়াম সায়ানাইড নিলে সায়ানাইড, সিলভার সায়ানাইড নিলে আইসোসায়ানাইড তৈরি হয়। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে SN1 এবং SN2, একানবিক, দ্বিআণবিক। দুই স্টেপে হয়, এক স্টেপে হয়, স্লো স্টেপে 1 মোল থাকে, এখানে ওই এক স্টেপে 2 মোল থাকে। তারপরে হচ্ছে SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি সব থেকে বেশি SN1 ফলো করে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এখানে উল্টা ঘটনা ঘটে। তারপরে হচ্ছে আমরা উডস বিক্রিয়া দেখলাম, উডস ফিটিক বিক্রিয়া দেখলাম, এরপর অপসারণ বিক্রিয়া। কখন এসএন হবে, কখন অপসারণ হবে সেগুলো দেখছি। জল থেকে নল হয়, এটা মুখস্থ করতে বলছিলাম। তারপরে সেইট-জেফ রুল বা সাইজফের নীতি, মানে যে গরিব তার আরো গরিব বানায় দাও, এটা ছিল। আজকে সবাই একটু লিখে নেওয়া হচ্ছে গ্রিকনার্ড বিকারক। গ্রিক নার্ড, কোন বইতে গ্রিনার্ডও লিখে, দাঁড়া বানানটা কি, ইংলিশে লিখে দিই আমি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে গ্রিক নার্ড, দেন হচ্ছে বিকারক। আচ্ছা, গ্রিকনার বিকারকের সংকেত কি? গ্রিকনার বিকারকে বলা হয় হচ্ছে অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। সো যদি মাঝে মধ্যে ক নম্বরে গ্রিকনার বিকারকের ডেফিনেশন চায়। সো গ্রিকনার বিকারক হচ্ছে, সবাই একটু ডেফিনেশনটা লিখে নেয়, অ্যালকাইল, অ্যালকাইলও হয়, বা অ্যারাইলও হয়। অ্যালকাইল অথবা হচ্ছে অ্যারাইল, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম হ্যালাইড, ম্যাগনেসিয়াম, অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকে আমরা কি বলি? গ্রিকনার্ড বিকারক বলি, মানে RMGX অথবা ARMGX, এই দুইটা। RMGX, RMGX অথবা হচ্ছে ARMGX, এটাকে আমরা গ্রিকনার্ড বিকারক বলি। এখন এটা ভিক্টর গ্রিকনার্ড প্রথম এটা আবিষ্কার করছিল, RMGX অথবা হচ্ছে ARMGX। এখন গ্রিকনার্ড যখন এটা তৈরি করছিল, সে বিক্রিয়াটা কি ঘটাইছিল? বিক্রিয়া ঘটাইছিল এইটা, যে তার কাছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আছে, এখানে হচ্ছে RX, সেটার সাথে সে ম্যাগনেসিয়াম নিছিল Mg, এবং এখানে সে কি নিছিল? এখানে ড্রাই ইথার নিছিল। ওই একই কারণ, কারণ ম্যাগনেসিয়াম খুবই সক্রিয় ধাতু, এখানে আমাকে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করতে হবে, আমি ড্রাই ইথার নিব। সো সেখানে তৈরি করছিল হচ্ছে RMGX, এখানে হচ্ছে R, দেন হচ্ছে MgX, এটা তৈরি হয়েছিল। সো বলা হয় বা গল্পে বলা হয় যে প্রথম দিকে ওনার কাছে এই জিনিসটাকে খুব ইউজলেস মনে হয়েছিল, ওনার কাছে মনে হয়েছিল যে এটা আমার খুব একটা কাজে লাগবে না, এটা ওনার কাছে মনে হয়েছিল, এবং সে রেখে দিয়েছিল। কিন্তু কিছুদিন পরে সে দেখলো যে গ্রিকনার্ড বিকারক থেকে অ্যালকেন উৎপন্ন হয়েছে। তো উনি খুব অবাক হইলো যে এমনটা তো হওয়ার কথা না, আমি তো রেখে দিয়েছিলাম হচ্ছে RMGX, এখান থেকে অ্যালকেন কেমনে হইলো? পরে উনি দেখলো ঘটনাটা এরকম ঘটছে, যে এখানে আমাদের যে RMGX তৈরি হয়েছে, তার সাথে আসলে পানি বিক্রিয়া করছে, জলীয় বাষ্প আর কি। বিক্রিয়া করে এখানে কি তৈরি করছে? আর এর সাথে H, এই হচ্ছে আর এর সাথে H, আর ম্যাগনেসিয়ামের সাথে হচ্ছে, যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2, তো ওর 2 চার্জ প্রশমিত করার জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হয়েছে। তো পরে উনি এটা নিয়ে দেখলো যে এটা এমন একটা আসলে বিকারক যেটা দিয়ে অনেক টাইপের জৈব যৌগ বানানো যায়, এবং এই কাজের জন্য সে নোবেল প্রাইজও পাইছিল কেমিস্ট্রিতে। তো জিনিসটা হচ্ছে এরকম, সে কিন্তু ইন্টেনশনালি এটাকে ওই এত বেশি রিসার্চ করে নাই, রেখে দিয়েছিল। কিছুদিন পরে দেখলো এখান থেকে অ্যালকেন উৎপন্ন হয়, তারপরে তার কাছে মনে হয়েছে আরে বাহ জোস তো, এখান থেকে তো অনেক কিছু বানানো যায়। তো আসলে অ্যাক্সিডেন্টালি তোদের লাইফেও কখন যে কি হয়ে যাবে, তোরা যে কখন কি আবিষ্কার করে ফেলবি, এটা বলা যায় না। এই জন্য আশা হারানোর কোনো দরকার নেই, আশাহত হওয়া দরকার নেই। সো গ্রিকনার্ড বিকারক একটা বিকারক, একটা রিএজেন্ট। এখন এই রিএজেন্টটা ইলেকট্রোফিলিক রিএজেন্ট নাকি নিউক্লিওফিলিক রিএজেন্ট, আমরা একটু বোঝার চেষ্টা করি।
আর দেন হচ্ছে mgx। সবাই চাইলে অর্গানিক বেসিকের মধ্যে যেতে পারিস বা অর্গানিক এবিসির মধ্যে যেতে পারিস। দেখবি আমি যখন ইলেকট্রোফাইল দেখাইছিলাম, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল যখন দেখাইছিলাম, তখন rmgx কে দেখাইছিলাম। মানে এখানে আসলে কি ঘটনা ঘটে, এখানে r হয় হচ্ছে মাইনাস আর mgx হয় হচ্ছে প্লাস। মানে ম্যাগনেসিয়ামের চার্জ তো 2, তো সেই 2 হ্যালোজেন দিয়ে একটা প্রশমিত হয়েছে, আরেকটা এখনো ইনট্যাক্ট আছে। মানে আমরা বলতে চাচ্ছি আমরা তো ম্যাগনেসিয়াম দিয়ে আমার কোনো কাজ নাই, মানে ম্যাগনেসিয়াম তো আমার সিলেবাসের বাইরেই, মানে আমার আউট অফ কনটেক্সট। মেইন আমার রেলেভেন্ট কে আর, সেই আরটা এখানে কি মাইনাস। তাহলে আমি কি বলতে পারি গ্রিগনার বিকারক আসলে কি রিএজেন্ট, কোন রিএজেন্ট, নিউক্লিওফিলিক রিএজেন্ট। সো এটা হচ্ছে আমাদের মেইন চিন্তা করার বিষয়, এবং সেটা একটা কি হিসেবে কাজ করে, সেটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। কাঁচা বাচ্চারা বুঝিয়ে যাচ্ছি। সো গ্রিগনার বিকারক একটা বিকারক, কোন বিকারক, নিউক্লিওফিলিক বিকারক বা নিউক্লিওফিলিক রিএজেন্ট। এবং এটা দিয়ে অনেক টাইপের জৈব যৌগ বানানো যায়। খালি মাথার মধ্যে এটা ঢুকাই রাখি যে আর হচ্ছে মাইনাস, তাহলে সে কাকে নিবে, সে প্লাসটা নিবে। এই যে আর কারে নিছে, আর হচ্ছে প্লাস হাইড্রোজেনকে নিছে। mgx কি ইলেকট্রোফাইল, এই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। mgx ঘোড়ার ডিম, কিছুই না। কারণ mgx দিয়ে আমার কখনো কোনো কাজে লাগবে না, mgx দিয়ে আমার কোনো জৈব যৌগ তৈরি হবে না, কোনো জৈব যৌগ তৈরির বিক্রিয়াতে mgx কাজে লাগে না। সো ওটা নিয়ে আমরা চিন্তাই করব না। এখন দেখি এই rmgx থেকে কি কি বানানো যায়। rmgx একটা তো আমরা দেখলামই যে এইটার সাথে যদি হচ্ছে আমি পানি মেশাই, তাইলে হচ্ছে ভাই সেখানে কি তৈরি হয়, আর যেহেতু মাইনাস সে পানির কাকে নিবে, হাইড্রোজেন কি নিবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে আর এর সাথে H, আর এখানে তৈরি হয় হচ্ছে MgOHX। ওকে, RH MgOHX তৈরি করলো একটা বিক্রিয়া। আমি যদি এখানে পানি না নিয়ে ধরলাম আমি নিব হচ্ছে এখানে অ্যালকোহল, H এখানে হচ্ছে OR, এই তো অ্যালকোহল। এখানে H এখানে হচ্ছে OR, তাহলে একই কথা, OR তো মাইনাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস, তাহলে আর এর সাথে কি যাবে, আর এর সাথে H যাবে, তাহলে এখানে আমি আসলে অ্যালকেন পাচ্ছি RH, আর এখানে ম্যাগনেসিয়াম OH এর জায়গায় হচ্ছে OR, তারপর হচ্ছে X, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি না, ম্যাগনেসিয়াম অ্যালকোক্সি হ্যালাইড। মেইন গ্রিগনার বিকারকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, গ্রিগনার বিকারকের সাথে আমি কার্বনিল কার্বন নিব, মানে অ্যালডিহাইডও নিতে পারি, কিটোনও নিতে পারি। সবাই একটু লেখা বন্ধ করে এদিকে তাকাস, লিখিস না আপাতত। তো অক্সিজেন তো মাইনাস, সে তো নিচের দিকে ইলেকট্রনকে নিবে, তাই না। তো অক্সিজেন যদি মাইনাস হয় তাহলে এখানে কি হবে, কার্বন, এই অক্সিজেনের সাথে অবশ্যই কে যাবে, ওই ম্যাগনেসিয়াম Mgx, আর কার্বনের সাথে একটা R যাবে। এটুকু না বুঝলে কিন্তু সামনে গাইতে পারবো না, একেবারে ইজি পিজি লেমন স্কুইজি। ম্যাগনেসিয়াম প্লাস আর হচ্ছে মাইনাস, তো কার্বন যেহেতু পজিটিভ, কার্বন পজিটিভ মানে কি, কার্বনের সাথে আর যাবে, গেল এটা। সো এইটাকে পরবর্তীতে আমি যদি পানি দিই, কারণ এটা না আমার কোনো ইফেক্টিভ কোনো যৌগ না, মানে এমন না যে পরিচিত নোন কাজের কোনো যৌগ, এমন কিছু না কিন্তু। তো যদি পানি দেই H এবং হচ্ছে OH, তো অক্সিজেনের সাথে কি আসবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন আসবে। সো অক্সিজেনের সাথে হাইড্রোজেন যদি আসে আর ম্যাগনেসিয়ামের সাথে OH যাবে, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এটা R, এখানে হচ্ছে OH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। এবার এখান থেকে ইম্পর্টেন্ট যেটা তোকে মনে রাখা লাগবে, সব একটু ফিল করার চেষ্টা কর যে ভাই চিন্তা কর, এখানে চিন্তা কর যে এইখানে যদি H থাকে আর এখানে যদি H থাকে, এইখানে H এখানে H, মানে যদি ফর্মালডিহাইড হয়, ফর্মালডিহাইড মানে যদি আমি এইটা নেই, মিথানল যদি নেই, তাহলে এখানে H এখানে H, তাহলে এখানেও H এখানেও H। তাহলে বলতো কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে কাঁচা বাচ্চারা, 1 ডিগ্রি অল বা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। যদি ফর্মালডিহাইড না নিয়ে আমি অন্য অ্যালডিহাইড নিই, অন্য যে কোনো অ্যালডিহাইড, অন্য যে কোনো অ্যালডিহাইড মানে হচ্ছে এরকম,
আর এখানে হচ্ছে এইচ। অন্য যে কোনো অ্যালডিহাইড নিচ্ছি, একটু ছোট করে দেই উপরে, নাহলে তো জায়গা হবে না। এখানে এইচ, এখানে এইচ, 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। যদি আমি অন্য অ্যালডিহাইড নেই, এখানে আর এখানে এইচ, তাহলে আমি পাবো এখানে 2 ডিগ্রি অ্যালকোহল। মানে এখানে আর এখানে এইচ, তাহলে এখানে আর এখানে এইচ, 2 ডিগ্রি অ্যালকোহল। যদি আমি কিটোন নেই, এইখানে আর এখানে আর, তাহলে আমি কি পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, খুবই ইজি জিনিস। খালি আগে যে কনসেপ্ট শিখছিস ভাই, সেই কনসেপ্টগুলোকে স্ট্রিম করতে হবে। এই স্ট্রিমিং না করলে কিন্তু ভবিষ্যতে বিপদ আছে। বিপদ আছে মানে এরকম যে হচ্ছে তুই যদি হচ্ছে প্রতিবার মনে করিস নতুন জিনিস পড়ছিস, ব্রেইনটাকে যদি এভাবে স্ট্রিম করিস, তাহলে কিন্তু পরে ঝামেলায় পড়বি। মানে প্রিভিয়াস নলেজের যে জিস্ট আছে সেগুলো এখানে কাজে লাগাইতে হবে এবং জিনিসপত্রগুলোকে সহজ মনে করতে হবে আর কি। অর্গানিক এখন তোদেরকে যে পর্যায়ে আসছিস, এইখানে অনেক জিনিস তোদের অনেক পুরাতন হয়ে গেছে। প্লাস মাইনাসের ব্যাপারটা, এ ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এই জিনিসগুলো সহজে ক্যাচ করার অভ্যাসটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। কারণ তুই যদি এখনো এই জিনিসগুলো স্ট্রিম করতে কষ্ট হয়, এখনো যদি স্ট্রিম করতে ঝামেলা হয়, তাহলে মনে রাখবি তোর আসলে ক্যাপচারে ঝামেলা আছে। মানে তুই আসলে এতদিন ধরে যা শিখছিস সেখানেও কিছু ঝামেলা হয়তো থেকে আছে। তাহলে কি ঘটনা ঘটলো? গ্রিকনাট বিকারক, গ্রিকনাট বিকারকে আমি দেখলাম যে ও তো মাইনাস। সো কার্বনিল কার্বনে অক্সিজেন তো মাইনাস, নিজের দিকে ইলেকট্রনকে টানবে। তো কার্বন কি থাকবে? কার্বন থাকবে হচ্ছে প্লাস। সো প্লাসের সাথে আর মাইনাস গেল, তখন এই যে এই বন্ধনটা ভেঙে গেল, দ্বিবন্ধন ছিল, বন্ধন ভেঙে এখন একটা আছে। আর অক্সিজেন মাইনাস, তো মাইনাসের সাথে এমজিএক্স গেছে। তো এটা না আমার কোনো কাজের যোগ্য না। আমি ওটাকে যখন পানি দিব, তখন পানির হাইড্রোজেন আসবে অক্সিজেনের সাথে, ও হয়ে যাবে ম্যাগনেসিয়ামের সাথে, অ্যালকোহল তৈরি হয়েছে। তো সবাই একদম ঠাড়া মুখস্থ করে ফেল। ফর্মালডিহাইড নিলে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড নিলে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি কিটোন নেই তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। এরপর দেখি গ্রিকনাট বিকারকের সাথে যদি আমি কার্বন ডাই অক্সাইড নেই, কার্বন ডাই অক্সাইড না, এটা দেখাই। মনে আছে এটাকে আমি ইপক্সাইড বলছিলাম, এটাকে একটু নিচে লিখি তাহলে বোধহয় সুবিধা হবে। ইপক্সাইড অর্গানিক এবিসির মধ্যে শিখাইছিলাম। আমি যদি ইপক্সি নেই বা ইপক্সাইড নেই গ্রিকনাট বিকারকের সাথে, তাহলে এখানেও খুব সহজ প্লাস মাইনাসের কাহিনী হবে। প্লাস মাইনাসের কাহিনী মানে দেখ, এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনকে টানবে। সো অক্সিজেন যদি নিজের দিকে ইলেকট্রনকে টানে, তাহলে ভাই কি হবে? এই কার্বনটা পার্শিয়ালি প্লাস হবে, তাই না? এই কার্বনটা হবে পার্শিয়ালি প্লাস, আর ওই অক্সিজেনটা হবে পার্শিয়ালি মাইনাস। তো আর আসলে কার সঙ্গে যাবে? আর অবশ্যই যাবে হচ্ছে প্লাসের সাথে, কারণ আর নিজে কি নিজে হচ্ছে মাইনাস। তাহলে দেখতো ভাই, এই আর যাবে হচ্ছে এই কার্বনের সাথে, আর এই মাঝখানের বন্ধন কিন্তু ভেঙে যাচ্ছে। মাঝখানে কোনো বন্ধন থাকছে না, কারণ ইলেকট্রন তো অক্সিজেন নিয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের আর, সেই আর এর সাথে যে এই কার্বনটা অ্যাড হচ্ছে CH2, খেয়াল কর, এই আর এর সাথে হচ্ছে এই কার্বনটা অ্যাড হচ্ছে, কারণ এই কার্বনটা প্লাস, তার সাথে আবার এই কার্বনটা আছে CH2, আর তার সাথে আবার এই অক্সিজেনটা আছে O MgX। তাহলে কি হইলো? আমি ইপক্সাইড নিলাম, মানে সাইক্লিক ইথার নিলাম। সাইক্লিক ইথার নেওয়ার ফলে কি হইলো? এই যে কার্বন অক্সিজেন বন্ধনটা ভেঙে গেছে। কেন ভাঙছে? কারণ অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, সে তো নিজের দিকে ইলেকট্রনকে টানবেই। তখন এই যে চেইনটা ভেঙে গিয়ে আর, এই হচ্ছে আমাদের আর, CH2, তারপর অক্সিজেনের সাথে MgX গেল। তারপরে যদি আমি এটাকে আগের মতো পানি দেই, তখন এই যে এখানে অ্যালকোহল তৈরি হবে, আর CH2 এখানে হচ্ছে OH, আর ওটা তো তৈরি হবেই MgOH, এখানে হচ্ছে X। এরপরে দেখি গ্রিকনাট বিকারকের সাথে যদি কার্বন ডাই অক্সাইড নেওয়া হয়, অক্সিজেন কার্বন, এখানে হচ্ছে অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড নিলাম কার সাথে? গ্রিকনাট বিকারকের সাথে। তাহলে এখানে কি ঘটনা ঘটে? ওই যে একটা অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনকে টানবে, তখন কার্বন কি হবে? পজিটিভ, একেবারে সেম এক কালার আগের মতো।
তখন আমাদের যেটা হচ্ছে এই কার্বনের সঙ্গে আর আসবে, আর আসলো, এই যে অক্সিজেন তো আছে এর সাথে, আর এই অক্সিজেনের সাথে ও MgX তৈরি করলো। তারপরে যদি আমি এটাকে হচ্ছে পানি দেই, তখন এখানে তৈরি করে হচ্ছে আর CO, এখানে হচ্ছে OH মানে অ্যাসিড তৈরি করে, আর এখানে তৈরি করে হচ্ছে MgOHX। এই হচ্ছে গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন। তাহলে হচ্ছে আমি একটু জিনিসটা রিভিউ করে দেই। গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ওকে, সো অ্যালকাইল হ্যালাইডের সাথে অথবা অ্যারাইল হ্যালাইডের সাথে যদি আমি হচ্ছে পানি দেই, তখন এখানে অ্যালকেন তৈরি হয়। সরি, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ড্রাই ইথার দিয়ে ম্যাগনেসিয়াম দিই, তখন অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। ভালো কথা। এরপরে দেখলাম হচ্ছে যে গ্রিগনার্ড বিকারক এটা একটা বিকারক। কি বিকারক? নিউক্লিওফিলিক বিকারক, মানে সে নিজে একটা মাইনাস, সে প্লাসের সাথে গিয়ে যুক্ত হবে সব সময়। সো আমি দেখলাম গ্রিগনার্ড বিকারকের সাথে যদি পানি নেওয়া হয় তাহলে অ্যালকেন তৈরি হয়, যদি অ্যালকোহল নেওয়া হয় তাইলেও অ্যালকেন তৈরি হয়। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি কার্বনিল কার্বন নেওয়া হয়, মানে অ্যালডিহাইড বা কিটোন, সো আমি যদি হচ্ছে ফর্মালডিহাইড নেই তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমি ফর্মালডিহাইড না নিয়ে অন্য যে কোনো অ্যালডিহাইড নেই, মিথান, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, যে কোনো অ্যালডিহাইড নেই, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। আর গ্রিগনার্ড বিকারকের সঙ্গে যদি কিটোন নেওয়া হয় তাহলে সেখানে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এরপরে আসলাম গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড যদি দেই, তারপরে পানি দেই, তাহলে সেখানে তৈরি হয় অ্যাসিড। আর গ্রিগনার্ড বিকারকের সঙ্গে যদি ইপক্সাইড দেই, তাহলে সেখানে তৈরি হয় হচ্ছে আমাদের অ্যালকোহল, এবং কার্বনটা বেড়ে যায়, যতগুলো কার্বন অতগুলো কার্বন যুক্ত হয়ে তারপরে অ্যালকোহল তৈরি করে। এরপরে আরেকটা বিক্রিয়া দেখাই দিই, এটা যদি এরকম হয়, এটা বেনজিন প্রিপারেশনের মধ্যে দেখানো উচিত ছিল। এটাও গ্রিগনার্ড বিকারক, কিন্তু অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, মানে অ্যারোমেটিক গ্রিগনার্ড বিকারক। এর সঙ্গে যদি পানি দেই, বাচ্চা বাচ্চারা চিন্তা করতে হবে কি তৈরি হয় এখানে। মানে গ্রিগনার্ড বিকারক বাট অ্যারোমেটিক ফর্ম। অ্যারোমেটিক ফর্মের কোনো রিয়েকশন আমাদের বইতে নাই, বাট এই একটা রিয়েকশন আমরা পড়ব। এই যে এই বেনজিন রিংটা কি মাইনাস, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা কি প্লাস, সেটার সাথে কে যাবে? হাইড্রোজেন। এখানে তৈরি হবে হচ্ছে বেনজিন, এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। ওকে, আমরা এই বিক্রিয়াটাও একটু ভালো মতো মনে রাখবো। মানে বেনজিন তৈরি হয়, এটাই আসলে মেইনলি মনে রাখার জিনিস। ওকে, এবার সবাই একটু লিখে নেই হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম মানে কি? আমরা আসলে হ্যালো ফর্মটা খুব একটা পরিচিত না, আমরা আসলে পরিচিত হচ্ছে ক্লোরোফর্ম। এইটা
মানে ক্লোরোফর্ম আমরা বেশি পরিচিত, যেটা অ্যানাস্থেসিয়া হিসেবে কাজ করে। সো হ্যালো ফর্মটাকে কেউ কেউ পড়ায় হচ্ছে কার্বনিল কার্বনের মধ্যে, আবার কেউ কেউ পড়ায় হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে। তো যে যেভাবে পড়ায় পছন্দ করে সে সেভাবে পড়ায়। আমি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পড়াইতে পছন্দ করি। সো আমরা একটু অ্যালকাইল হ্যালাইডের সোফার কি কি পড়ছি ইন শর্ট বলে দিই, তাহলে আমাদের হচ্ছে জিনিসগুলো রিলেট করতে সুবিধা হবে। অ্যালকাইল হ্যালাইডটাই আসলে অর্গানিকের মধ্যে সব থেকে বড় টপিক। দেখছিলাম অ্যালকাইল হ্যালাইডের সাথে সে কি বিক্রিয়া দেখায়, সে বিক্রিয়া দেখায় হচ্ছে এসএন বিক্রিয়া, আলফা কার্বনের প্রতিস্থাপন হয়, সে দেখায় এলিমিনেশন বিক্রিয়া, বিটা হাইড্রোজেন অ্যাটাক করে নিউক্লিওফাইল। তারপরে দেখছিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে অ্যালকোহল হয়, জল থেকে নল হয়, এইখানেও জল থেকে নল হয়েছে। পটাশিয়াম সায়ানাইড দিলে সায়ানাইড, সিলভার সায়ানাইড দিলে আইসোসায়ানাইড তৈরি হয়। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে SN1 SN2 3 ডিগ্রি যদি হয় তাহলে SN1, 2 ডিগ্রি হলে SN2। এখানে আগে কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে নিউক্লিওফাইল অ্যাটাক করে। এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় না, তার আগে নিউক্লিওফাইল অ্যাটাক করে। ওকে, সো এই ডিফারেন্সগুলো কিন্তু মহা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াতে কি হয়, আমি ড্রাই ইথার নিব, ড্রাই ইথারের উপস্থিতিতে সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইড মিলে অ্যালকেন তৈরি করে, উচ্চতর অ্যালকেন তৈরি করে, এবং এখানে বিভিন্ন টাইপের অ্যালকেন তৈরি হওয়া পসিবল। উডস ফিডিক বিক্রিয়াতে আবার এক টাইপের অ্যালকাইল বেনজিন তৈরি হয়। তারপর দেখলাম অপসারণ বিক্রিয়া। বিটা হাইড্রোজেন অ্যাটাক করে সেটাকে অপসারণ বিক্রিয়া বলা হয়। সো অপসারণ বিক্রিয়া মানে কোনো কিছু বের হয়ে পাই বন্ধন তৈরি হবে। এবং তারপরে দেখলাম E1 এবং হচ্ছে E2। SN1 এর মতো E1, SN2 এর মতো E2। কখন SN হবে কখন E হবে, জল থেকে নল হয়, মানে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড হলে SN, আর অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড হলে এলিমিনেশন। তারপরে সহজে বলি, শক্তিশালী নিউক্লিওফাইল হলে এলিমিনেশন, দুর্বল নিউক্লিওফাইল হলে SN বিক্রিয়া। এরপরে হচ্ছে আমরা দেখছিলাম যে কখনো যদি হচ্ছে বড় নিউক্লিওফাইল হয় তখন SN এলিমিনেশন বিক্রিয়া, ছোট নিউক্লিওফাইল হলে SN বিক্রিয়া। সাইজ অফ নীতি, কখনো যদি একাধিক বিটা কার্বন থাকে তাহলে অপসারণের সময় কোনটা অপসারিত হবে, বা একাধিক অ্যালকিন তৈরির যদি সম্ভাবনা থাকে কোন অ্যালকিনটা তৈরি হবে, সেটা সাইজ অফ নীতি দিয়ে আমরা ব্যাখ্যা করি। সো যে গরিব তার আরো গরিব বানায় দাও, এটা হচ্ছে কথা। এরপরে দেখলাম আজকে আমরা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক মানে হচ্ছে অ্যালকাইল ব্যারেল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এখান থেকে বহু জিনিস তৈরি হয়। এবার আসি হ্যালোফর্ম। হ্যালোফর্ম আসলে এইটা CH(X3). হ্যালোফর্মের পার্টিকুলার এক্সাম্পল হচ্ছে ক্লোরোফর্ম। ওকে, এটা আমরা বেশি চিনি আর কি। CH(Cl3). এটা কি কাজে লাগে? এটা হচ্ছে অ্যানাস্থেসিয়া হিসেবে কাজে লাগে। এই অ্যানাস্থেসিয়াটা চাকরির পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, বানানটা আর কি। ANAESTHASIA, মানে BCS এর ইংলিশ পরীক্ষা বা হচ্ছে অন্যান্য GRE পরীক্ষা তো মাঝে মধ্যে এই টাইপের বানান আসে। অ্যানাস্থেসিয়া, তারপরে হচ্ছে নিউমোনিয়া, তারপরে হচ্ছে সুনামি, এরপরে হচ্ছে এই টাইপের হচ্ছে কিছু আসে। সো অ্যানাস্থেসিয়া বানানটা একটু সবাই মনে রাখি। ক্লোরোফর্মটা আমরা বেশি চিনি, বাট যদিও এখন ক্লোরোফর্ম ইউজ করা হয় না। এখন আমরা একটু আগে দেখব যে হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা দেখায়? হ্যালোফর্ম রিঅ্যাকশনে হ্যালোফর্ম তৈরি হয়। সো হ্যালোফর্ম রিঅ্যাকশন হচ্ছে মেইনলি কোন রিঅ্যাকশন? অ্যাসিটো গ্রুপ থেকে সো অ্যাসিটো গ্রুপ থেকে হ্যালোফর্ম তৈরি, মানে যে বিক্রিয়ায় অ্যাসিটো গ্রুপ থেকে হ্যালোফর্ম তৈরি হয় সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি? সেই বিক্রিয়াটাকে আমরা হ্যালোফর্ম রিঅ্যাকশন বলি। এখন এই অ্যাসিটো গ্রুপ কোনটা? এটাকে অ্যাসিটো বলে, এটাকে অ্যাসিটো বলা হয়,
এর আরেকটা নাম হচ্ছে ইথানোইল। দুই নামটাই ঠিক আছে। সো এর আরেকটা নাম লিখে দিই, নামটা হচ্ছে ইথানোইল। ইথানোইল। এখন তোদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই টপিকটা কেউ কেউ পড়াই হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, যে আমি এখন যেরকম পড়াচ্ছি, আর কেউ কেউ পড়াই হচ্ছে অ্যালডিহাইড কিটোনের মধ্যে। কারণ এই যে এখানে বুঝতেই পারছিস অ্যালডিহাইড কিটোন বা কার্বনিল কার্বনের মধ্যে আছে। তো যে যেখানে পড়াই পারে, কোনো সমস্যা নেই। সো মনে রাখবি হ্যালো ফর্ম হচ্ছে এই অ্যালডিহাইড কিটোন বা অ্যাসিটো গ্রুপ, এই অ্যাসিটো গ্রুপের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। মানে কোনো কোথাও কখনো যদি হ্যালো ফর্ম তৈরি হয়, কখনো যদি হ্যালো ফর্ম তৈরি হইতে হয়, তাহলে সেইখানে আমাদেরকে এই গ্রুপটা থাকতেই হবে। ওকে, সো কেন থাকতে হবে, কি কারণে থাকতে হবে সেটা পরে আসে। সো আমরা একটু কিছু জিনিসপত্র দেখে দিই। সব একটু লিখে নেই যে হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া অ্যাসিটো গ্রুপের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। ওকে, সো হ্যালো ফর্ম বিক্রিয়া হচ্ছে অ্যাসিটো গ্রুপের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। অ্যাসিটো মানে হচ্ছে এইটা, অ্যাসিটো বা ইথানয়েল দুই নামে ডাকা হয়, CH3CO। ওকে, সেখানে হচ্ছে যদি যৌগে অ্যাসিটো গ্রুপ থাকে, বা জারিত হয়ে অ্যাসিটো গ্রুপ তৈরি করে, তৈরি করে এমন কিছু থাকে ওকে বাবা, অনেক কথা লিখে ফেলছি। সবাই একটু লিখে নেই, আমি তারপর বুঝাই দিই যে এখানে কি ঘটনা ঘটছে।
ওকে, কথা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়াতে কি তৈরি হয়? হ্যালোফর্ম বিক্রিয়াতে হ্যালোফর্ম তৈরি হয়, মানে এটা তো আমরা বুঝতে পারছি। আবারও বলতেছি, হ্যালোফর্ম বিক্রিয়াতে হ্যালোফর্ম তৈরি হয়। এখন হ্যালোফর্ম বিক্রিয়াতে কি গ্রুপ থাকে? হ্যালোফর্ম বিক্রিয়াতে অ্যাসিটো গ্রুপ, মানে হ্যালোফর্ম বিক্রিয়া দেখাইতে গেলে অ্যাসিটো গ্রুপ থাকা লাগে। এখন অ্যাসিটো গ্রুপ কেন থাকা লাগে সেই প্রশ্নের উত্তর পরে, এটা আমরা এখন খুঁজবও না। কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়াতে একটা হ্যালোজেন নিতেই হয়। ধরো আমি ক্লোরোফর্ম বিক্রিয়াতে ক্লোরিন নিতেই হয় আমাদেরকে, মানে এটা আমি না নিয়ে পারবো না, ক্লোরিন আমাকে নিতেই হবে। বা ক্লোরোফর্ম বিক্রিয়াতে ক্লোরিন নিতে হয়, ব্রোমোফর্ম বিক্রিয়াতে ব্রোমিন নিতে হয়, বা আয়োডোফর্ম বিক্রিয়াতে আয়োডিন আমাদেরকে নিতেই হয়। আমি কোনোভাবে এটা ব্যত্যয় করতে পারবো না। মানে সোজা কথা, হ্যালোফর্ম বিক্রিয়ার মধ্যে বাই ডিফল্ট একটা হ্যালোজেন থাকে। আর হ্যালোজেন কি? হ্যালোজেন হচ্ছে জারক, আমরা জানি। তো এই জন্য আমি বলতেছি, দেখো হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে অ্যাসিডো গ্রুপের বিক্রিয়া, মানে অ্যাসিডো গ্রুপের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। তো যদি যৌগে অ্যাসিডো গ্রুপ থাকে, মানে যৌগের কোনায় আনাচে কানাচে কোনো জায়গায় যদি এইটা থাকে, তাইলে সে হ্যালোফর্ম দেখাবে, এটা নিশ্চিত। কিন্তু যেহেতু আমাদের ওই বিক্রিয়ার সময় অলরেডি একটা রেডিমেড জারক আছে, একটা জারক নিতেই হইতেছে, মানে যেহেতু একটা জারক আমাকে নিতেই হইতেছে, তাইলে যদি এমন কিছু থাকে যেটা সরাসরি অ্যাসিডো না, কিন্তু যাকে জারিত করলে অ্যাসিডো তৈরি হয়, ব্যাপারটা ফিল করো, যেটা সরাসরি অ্যাসিডো না, কিন্তু জারণ করলে অ্যাসিডো তৈরি হয়। আমার তো অলরেডি জারক এমনি নিতে হইতেছে, অমনি নিতে হইতেছে। সেই জন্য বলতেছি, যদি সরাসরি অ্যাসিডো গ্রুপ থাকে বা জারিত হয়ে অ্যাসিডো গ্রুপ তৈরি করে এমন কিছু থাকে, তাইলে সে হ্যালোফর্ম দেখায়। এখন অ্যাসিডো গ্রুপ মানে তো এইটা, তো কোনটা জারণ করলে অ্যাসিডো হয়? তুমি দেখো ভাই, এটা বুঝো কিনা, CH3 কার্বন, এখানে হচ্ছে OH, মানে দ্বিতীয় কার্বনে যদি অ্যালকোহল থাকে, এইটা জারিত হয়ে এটা তৈরি করে না? এই সবাই কি ফিল করতে পারি? অর্গানিক বেসিক কিন্তু এই জন্য শিখাইছিলাম আমি, যে আমি যদি এটাকে জারণ করি, কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হবে। তাহলে সোজা কথা, কোনো একটা এন্ড থেকে দ্বিতীয় কার্বনে যদি OH থাকে, তাইলে হ্যালোফর্ম দেখায়। যদি দ্বিতীয় কার্বনে কার্বনিল কার্বন থাকে, তাইলে হ্যালোফর্ম দেখায়। সো আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। খুবই ইম্পর্টেন্ট, কারা হ্যালোফর্ম দেখায়, কারা হ্যালোফর্ম দেখায় না এই বিক্রিয়াটা। যেমন ধরো যদি এরকম একটা প্রশ্ন করা হয় যে এইটা, এই কাঁচা বাচ্চারা কি মনে হয়, এটা কি হ্যালোফর্ম দেখাবে? দেখাবে নাকি দেখাবে না? অ্যাসিডোকে রিডাকশন করলে কি হ্যালোফর্ম হয়, এটা বোঝারই দরকার নেই। আপাতত যেটুকু বুঝছি এটুকু দেখি, আমরা মেকানিজম দেখব। আগে দেখি এটা দেখাবে কিনা। এটা দেখাবে। কেন দেখাবে? কারণ এই যে দ্বিতীয় কার্বনে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, মানে অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে কি, দেখো এই যে এই অংশটুকু তুমি খুঁজে পাচ্ছ। যদি এইটা হয়, এটা কি দেখাবে? প্রোপানন বা অ্যাসিটোন, হোয়াট এভার ইউ ক্যান সে, এটাও দেখাবে। কেন দেখাবে? কারণ এই যে দ্বিতীয় কার্বনে পাচ্ছ, এ পাশ থেকে চিন্তা করলে দ্বিতীয় কার্বন আছে, ওই পাশ থেকে চিন্তা করলে দ্বিতীয় কার্বনে আছে, মানে দ্বিতীয় কার্বনে আমাদের অ্যাসিডো গ্রুপটা আমরা খুঁজে পাচ্ছি। আচ্ছা, এইটা কি দেখাবে? কি মনে হয়? হ্যাঁ, এটাও দেখাবে। কেন দেখাবে? কারণ ডান পাশ থেকে দ্বিতীয় কার্বনে হচ্ছে আমার কিটন গ্রুপ আছে। যদি আমি এরকম একটা বলি, এইটা, এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে না। কেন দেখাবে না? কারণ অ্যাসিডও খুঁজে পাচ্ছি না। কিন্তু দেখো 1 2 তৃতীয় কার্বনে আছে, এখানেও 1 2 তৃতীয় কার্বন আছে। তো আশা করি আমরা একটু ফিল পেয়ে গেছি যে কারা হ্যালোফর্ম দেখাবে আর কারা হ্যালোফর্ম দেখাবে না। এরপর দেখি যদি এরকম হয়, ইথানল CH3 CH2, এখানে হচ্ছে OH, এও হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে। কেন দেখাবে? কারণ দেখো এটাকে জারণ করলে এটা উৎপন্ন হয়, আর অলরেডি আমার বিক্রিয়া স্থলে একটা রেডিমেড জারক নিতেই হচ্ছে, মানে ওই জারক আমি চাইলেও নিতে হবে, না চাইলেও নিতে হবে। সো আমাদের বিক্রিয়া দেখাবে। তারপরে হচ্ছে, ধরো যদি এরকম থাকে, এও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে, কারণ এইটারে জারণ করলে এটা উৎপন্ন হয়। আমি জাস্ট করসপন্ডিং গুলো লিখে দিচ্ছি আর কি। এখানে হচ্ছে OH, এও দেখাবে, কারণ এরে জারণ করলে এটা উৎপন্ন হয়। আর হচ্ছে এইটা,
এই কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে না। হ্যাঁ, অ্যালকোহল থেকে হ্যালোফর্ম এক স্টেপ পেছন থেকে হয়, আমরা সবই দেখব। সো মোটামুটি পরীক্ষায় এমসিকিউতে যা আসে সেগুলো আমরা দেখে ফেলছি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে কেন এরা হ্যালোফর্ম দেখায়, এবং এখন আমি যে মেকানিজমটা দেখাবো এই মেকানিজম কিন্তু আমাদের এতটা ইম্পর্টেন্ট না। তোমাদেরকে আগে বিক্রিয়া লিখে দেই। ধরো এরকম একটা বিক্রিয়া আছে, আর এখানে হচ্ছে এটা CO, এখানে হচ্ছে H, CH3। দেখো এই কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে। কেন দেখাবে? ওই যে তুমি ডান পাশ থেকে অ্যাসিডো গ্রুপ খুঁজে পাইছো, এবং এখানে ধরো হচ্ছে তুমি ক্লোরিন নিচ্ছ Cl2, 3 মোল ক্লোরিন নেওয়া লাগে। আমার সমতাকরণ মুখস্থ, বাট আমি বুঝাই দেবো কেন 3 মোল লাগে। 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে তৈরি করে হচ্ছে এইটা, আর সি এখানে হচ্ছে COONA, এখানে তৈরি করে হচ্ছে CH, Cl3, তারপর তৈরি করে 3 অণু হচ্ছে পানি, আর 3 অণু সোডিয়াম ক্লোরাইড। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হ্যালোফর্ম। আমরা মেকানিজম দেখব, বাট যে মেকানিজম দেখব সেই মেকানিজম কিন্তু এমনি, মানে এটা কোনোদিন পরীক্ষা আসে না, এটা কোনোদিন হচ্ছে আমাদের পরীক্ষায় দরকার হবে না, বাট আমরা শিখব। কেন শিখব? আমরা বুঝার জন্য শিখব, কেমিস্ট্রিকে ফিল করার জন্য শিখব, এটা শেখা দরকার আছে আর কি। সো আমরা মোটামুটি হ্যালোফর্ম পেয়ে গেছি। এবার দেখি মেকানিজম। এমনি লিখে দেই। এমনি মানে কি? দরকার নেই, পরীক্ষার জন্য দরকার নেই আর কি। কিন্তু কিছুদিন পরে তো টিউশনি করাতে যাবা, তো টিউশনি করাইতে গেলে তো স্টুডেন্ট প্রশ্ন করে ফেলবে যে ভাই বলছেন তো এটা দেখাবে দেখাবে না হ্যান ত্যান, তো কেন দেখাবে কেন দেখাবে না? সো যে তোমরা যে অ্যাসিটো গ্রুপ থাকতেই হবে, অ্যাসিটো গ্রুপ থাকা মানে হচ্ছে দেখো যে এই অংশটুকু থাকা, যেটা আমাদের এখানে আছে, এই যে এই আমাদের অ্যাসিটো গ্রুপ। সো ওই অ্যাসিডো গ্রুপ কেন থাকলেই হবে, মানে থাকাই লাগবে কেন, সেগুলো আমরা মোটামুটি আনসারটা পেয়ে যাব। সো দেখি আসলে কি ঘটনা ঘটে। আবার বলতেছি এই মেকানিজম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আর বাম পাশ থেকে শুরু করি। আর CO, এখানে হচ্ছে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। ওকে, এই হচ্ছে আমার একটা যৌগ আছে। সো আমার এখানে কি আছে? আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই যে OH। এই OH-টা এই হাইড্রোজেনকে অ্যাটাক করে। তো অ্যাটাক করে আসলে সাইমালটেনিয়াসলি আরো কিছু ঘটনা ঘটে। এই অক্সিজেন নিচের দিকে ইলেকট্রনকে নেয়, এই ইলেকট্রন এখানে চলে যায়। ওই যে আমরা এলিমিনেশন রিঅ্যাকশনে যেরকম পড়ছিলাম না, মনে আছে? দেখো তোমাদেরকে একটু দেখায় আসি E2 বিক্রিয়াতে যে ঘটনা ঘটছিল। এটা হচ্ছে স্মার্ট বোর্ডের সুবিধা, হোয়াইট বোর্ড হলে তো আমি এটা হারাই ফেলতাম। এই যে দেখো, হ্যালোজেন নিজের দিকে টানছে, সেই টানটাই যে OH হাইড্রোজেনকে নিছে, এটা ওইখানে গেছে। মানে এখানে যে ঘটনা ঘটছে ওইখানে একদম সেম ঘটনাই ঘটছে। ওইখানে অক্সিজেন হচ্ছে নিচের দিকে টানছে, অক্সিজেন নিজের দিকে টানে, এই বন্ধন এখানে চলে যায়, আর হাইড্রোজেনটা পানি হিসাবে বের হয়ে যায়। মানে আলটিমেটলি কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো এটা আর সি, এখানে হচ্ছে মাইনাস, এখানে দ্বিবন্ধন, আর এখানে কি তৈরি হয়? এখানে হচ্ছে হাইড্রোজেন দুইটা আসে। ওকে, আশা করি এই স্টেপ সবাই বুঝতে পারছি। তাহলে আমার 1 মোল ক্ষার লাগছে আপাতত। কিন্তু এখানে যে যৌগটা হইলো ইন্টারমিডিয়েট, এগুলো তো মেকানিজম, মানে মাঝখানে খুব অল্প সময়ের জন্য তৈরি হয়। তো এখানে যে যৌগটা তৈরি হয়েছে সেই যৌগটা তো স্টেবল না। তখন কি হয় আসলে? এই ইলেকট্রনটা আবার অক্সিজেন একে ফেরত দেয়, কারণ অক্সিজেন চার্জ হিসেবে থাকতে চায় না। চার্জ হিসেবে কেউ স্থিতিশীল না, কেউ না। এই জন্যই তো সবাই যৌগ তৈরি করে, আয়নিক যৌগগুলো তৈরি হয়। সো অক্সিজেন তার ইলেকট্রনটাকে এখানে ফেরত দিল। তখন এই ইলেকট্রন আসলে কি হয়, মানে মেইনলি হচ্ছে ঘটনা ঘটে এরকম ঘটলো, তখন এই কার্বনের যোজনী কত হচ্ছে? 5। বাট কার্বন তো তার যোজনীকে 5 রাখবে না। সো আমাদের কাছে একটা হ্যালোজেন ছিল না, মানে ক্লোরিন ছিল, ক্লোরিন ক্লোরিন,
সো ঘটনা হচ্ছে যখন এই অক্সিজেনটা ইলেকট্রনটাকে ফেরত দিল, তখন এই কার্বন এই ইলেকট্রন কার্বনকে দিয়ে দিছে। কারণ এই অক্সিজেন তো ইলেকট্রন আসলে পাস রাখবে না, যোজনী পাস রাখবে না। তো এই কার্বন এখন কি মাইনাস হয়ে গেছে। সো সে কি করে, সে হচ্ছে প্লাস কার্বনটাকে নেয়, এই যে প্লাস কার্বনটাকে নিল। আমি আবারও রিপিট করি, আবার বলতেছি, এটা কিন্তু তোমার লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা কোনো পরীক্ষার জন্য লাগবে না। এই ইলেকট্রন নিচে নামলো, কারণ কি, ইলেকট্রন উপরে থাকলে যৌগটা স্থিতিশীল হয় না, এই জন্য ইলেকট্রন নিচে নামছে। ভালো কথা, ইলেকট্রন নিচে নামছে, নিচে নামার ফলে কি হইলো, এই কার্বনের হাত হয়ে গেছে 5। সো এই কার্বন তো 5 রাখবে না, এই কার্বনকে ইলেকট্রন দিয়ে দেয়, পাই ইলেকট্রন। তো এই কার্বন তখন মাইনাস হয়, সেই মাইনাসটা কাকে নেয়, ক্লোরিন প্লাসকে নেয়। সো আসলে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো হচ্ছে এরকম, আর সি ও, এখানে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হ্যালোজেন। তোমার কি কি লাগছে, তোমার এখানে লাগছে হচ্ছে 1 মোল ক্ষার, আর 1 মোল লাগছে হচ্ছে ক্লোরিন। সো এই ক্লোরিনের আরেকটা যে মাইনাস, সেই মাইনাস এই ক্ষারের সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে সো ফার আমাদের 1 মোল ক্ষার লাগছে, 1 মোল ক্লোরিন লাগছে। এবং আসলে ঘটনাটা কি ঘটছে, এই একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। ঘটনাটা কি ঘটছে, একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। সো এই স্টেপ যদি দুইবার রিপিট হয়, দুইবার, তাহলে কি ঘটবে, তাহলে ঘটবে হচ্ছে এটা আর সি, এখানে ও কার্বন, এখানে এক্স, এখানে এক্স। আচ্ছা এক্স কেন দেখাচ্ছি, এখানে তো ক্লোরিন হবে, আমি তো ক্লোরিন দিয়ে দেখাচ্ছি। ক্লোরিন, ক্লোরিন, এবং হচ্ছে ক্লোরিন। দেখো এখানে দুইটা তীর চিহ্ন দিয়েছি, প্রথম এবং পরের স্টেপ। তাহলে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো হচ্ছে এরকম, আমার এখানে 3টা ক্ষার লাগছে, ক্ষার নিছিলাম মোট 4টা, বাট সো ফার আমার এখানে লাগছে হচ্ছে 3টা, আর এখানে হচ্ছে যে ক্লোরিন লাগছে হচ্ছে 3টা। সো ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো হচ্ছে 3টা হাইড্রোজেন 3টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হইলো। কিন্তু দেখো আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম হচ্ছে মানে ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড নিছিলাম কয়টা, 4টা। ওই বাকিটা, বাকি যে OH, সেই OH-টা আবার এই কার্বনকে অ্যাটাক করে, কারণ এই কার্বন কি পার্শিয়ালি প্লাস, তাই না। যখনই OH-টা কার্বনকে অ্যাটাক করলো, এর আগে কি হয়েছিল, এর আগে হয়েছিল কার্বন থেকে ইলেকট্রন অক্সিজেন নিত, বাট এখন আর অক্সিজেন নিবে না, এখন এই কার্বনগুলো নিবে। কারণ কি, এই 3 পাশে 3টা ক্লোরিন আছে যারা প্রচন্ড লেভেলে ইলেকট্রনকে টানে। আলটিমেটলি আমার কি ঘটনা ঘটছে, আলটিমেটলি ঘটনা ঘটছে হচ্ছে এরকম, আর সি, এখানে ও, এখানে হচ্ছে OH, এবং সি Cl3 মাইনাস। কিন্তু এটা না বেশিক্ষণ থাকে না। কেন বেশিক্ষণ থাকে না, কারণ দেখো এটা একটা অ্যাসিড, অ্যাসিড তো হাইড্রোজেন দিতে চায়, আবার এর কি আছে মাইনাস, মাইনাস তো হাইড্রোজেনকে নিতে চায়। তো আসলে কি হয়, এই হাইড্রোজেনকে খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, নিয়ে এখানে তৈরি করে হচ্ছে আর সি ডাবল মাইনাস, ওই সোডিয়ামে সে লবণ তৈরি করে, আর CH Cl3। খেয়াল করছে এখন হ্যালো ফর্ম যে উৎপন্ন হয়েছে, হ্যালো ফর্ম কই থেকে উৎপন্ন হয়েছে, যে এই পাশ থেকে উৎপন্ন হয়েছে না, এই পাশ থেকে তো না, এই যে এই অংশ থেকে উৎপন্ন হয়েছে, এই জন্য আমাদের ওটা থাকা মাস্ট। সবাই একটু লিখে নাও, আমি রিপিট করছি।
তাহলে হচ্ছে আবারও বলতেছি, কেউ যদি এটা বুঝতে পারা খাই, বুঝাটা ম্যান্ডেটরি না, কিন্তু আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কি হয়েছে। সো হ্যালোফর্ম বিক্রিয়াতে কেন অ্যাসিডো গ্রুপ থাকা লাগে সেটা বুঝাই দিচ্ছি, বলে দিলাম আর কি। আর যদি কখন এমন হয় এখানে ধরো অ্যাসিডও নাই, এখানে ওএইচ আছে, তখন এখানে আমি যে হ্যালোজেনটা নিছি না, এই ক্লোরিন দিয়ে আগে জারিত হয়ে সেটা এটা তৈরি করে তারপরে পরের স্টেপটা শুরু হয়। সো প্রথমে কি ঘটনা ঘটলো, আমার কাছে হ্যালোজেন আছে, আমার কাছে ক্ষার নিচ্ছি, ক্ষার এই যে এইখানে একটা কাজে লাগছে ক্ষার, এইখানে একটা ক্ষার, এইখানে একটা ক্ষার, আর এইখানে একটা ক্ষার, এই হচ্ছে 4 অণু ক্ষার। আর হ্যালোজেন কাজে লাগছে 3টা, এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা। সো প্রথমে এই এইখানে যে হাইড্রোজেনটা আছে, বিটা হাইড্রোজেনকে ওএইচ অ্যাটাক করলো। সো প্রথমে 3টা হাইড্রোজেন 3টা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হলো, সহজ হিসাব। এরপরে এই ওএইচটা এই আলফা কার্বন অ্যাটাক করলে আগে তো ইলেকট্রন উঠতো অক্সিজেনের দিকে, এখন অক্সিজেনের দিকে যাচ্ছে না, কারণ অক্সিজেন যে পরিমাণ টানে তার থেকে এরা আরও বেশি বেশি টানে। সো যেহেতু বেশি বেশি টানে, ওই দিকে ভেঙে যায়, অ্যাসিড তৈরি করে, CCl3- তৈরি করে। বাট অ্যাসিড তো প্রোটন দিতে চায়, আর CCl3 তো প্রোটন নিতে চায়, কারণ তার উপরে মাইনাস চার্জ। সো সে নিয়ে এই হ্যালোফর্ম তৈরি করে। ওকে, এবার একটু দেখি শিল্পক্ষেত্রে ক্লোরোফর্ম প্রস্তুতি। RC=OO আসছে হচ্ছে এই যে এইখানে ক্ষারের সাথে একটা সোডিয়াম ছিল না, সেই সোডিয়াম এই অ্যাসিডের সাথে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আর কি, মাইনাসের সাথে যুক্ত হয়। এবার দেখি ক্লোরোফর্মের শিল্প উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ ক্লোরোফর্ম। আমরা এর আগে যেটা দেখাইছি সেটা কিন্তু আমাদের ল্যাবের প্রসেস। এটা কি মুখস্থ করব ভাইয়া ফাহিম? কতবার বললাম, লিখে দিছি এমনি, তারপরে অন্তত 10 বার বলছি যেটা পরীক্ষায় লাগবে না, পরীক্ষায় দরকার নেই, এটা টিউশনির জন্য যদি দরকার হয় তখন, সেটা মুখস্থ করতে হবে না। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ল্যাবের প্রসেস। ল্যাবের প্রসেস আর ইন্ডাস্ট্রির প্রসেসের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ল্যাবে তুমি যখন করো তখন আসলে র মেটেরিয়ালস নিয়ে হচ্ছে খুব একটা আমাদের প্যারা খাইতে হয় না, তারপর হচ্ছে প্রসেস যাই হোক ব্যাপার না। বাট ইন্ডাস্ট্রির প্রসেসে কিন্তু আমাদের র মেটেরিয়ালস চিপ হইতে হয়, প্রসেসটাকে কস্ট, হ্যাঁ মেইন বিক্রিয়া তো মনে রাখা লাগবে, তারপর হচ্ছে আমাদের কস্ট এফিশিয়েন্ট হইতে হয়। সো ক্লোরোফর্ম যেহেতু আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা যৌগ, কারণ এটা অ্যানাস্থেসিয়া হিসেবে অনেক কাজে লাগতো আগে, এটা কি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তৈরি করা হয়। সো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এর র মেটেরিয়ালস কি হিসেবে কাজে লাগে জানো? কাজে লাগে হচ্ছে ইথানল। ইথানলটা কিন্তু বেশ সস্তা, আমরা কিন্তু সরাসরি অ্যাসিডও নিচ্ছি না, অ্যালকোহল নিচ্ছি, ইথানল, আর তার সাথে হচ্ছে ব্লিচিং পাউডার CaOCl, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে র মেটেরিয়ালস। দুটোটাই কিন্তু সস্তা, আর এখানে তুমি নিজেই কিছুক্ষণ পরে টের পাবা যে এই দুইটা নেওয়াতে অনেক জিনিস খুব সহজ হয়ে যায়। যেমন ধরো আমি যদি হচ্ছে CaOCl এটাকে যদি পানিতে নেই, আমরা কি জানি পানিতে নিলে কি তৈরি হয়, একটা ক্ষার তৈরি হয় ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড, আর তৈরি হয় ক্লোরিন। এটা বাচ্চাকালের জিনিস। এখন এই জিনিসটা নেওয়ার সুবিধা কি দেখো, আমি কিন্তু এক ঢিলে দুই পাখি পাচ্ছি। আমার হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য কি কি দরকার ছিল, হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য দরকার ছিল একটা হ্যালোজেন, দেখো এটাও পাইছি। আর হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য একটা ক্ষার দরকার ছিল, সেই ক্ষারটাও পেয়ে গেছি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সুবিধা, মানে এক ঢিলে দুই পাখি হইতেছে, তুমি একটা জিনিস নিলা দুইটা জিনিস পাইতেছো, খরচ কমে যাচ্ছে। এরপরে আমাদের যে ইথানল,
এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে CH3 CH2OH। এই ইথানলের সাথে ক্লোরিন বিক্রিয়া করে। ওই যে ক্লোরিন আমাদের সেটা কাঙ্ক্ষিত জারক। খেয়াল করছে এটা কিন্তু ডিরেক্টলি রেডিমেড হ্যালোফর্ম না। সো ক্লোরিন ওটাকে জারিত করে হ্যালোফর্ম তৈরি, অ্যাসিটোনা, সো জারিত করে তৈরি করে হচ্ছে এইটা CH3CHO প্লাস এখানে তৈরি করে হচ্ছে HCl। দেখছো সেই হ্যালোফর্ম তৈরি হয়েছে। দাঁড়াও, বাসায় জানি কে নক করে আসছে। তাহলে যে বলছিলাম যে সরাসরি যদি অ্যাসিডও না থাকে, যদি এমন কিছু থাকে যেটা জারিত হয়ে অ্যাসিডও তৈরি করে, সেও কিন্তু হ্যালোফর্ম দেখায়। তো এই যে এটা জারিত হয়ে অ্যাসিডও তৈরি করছে। পরেরটুকু কিন্তু ওই যে মেকানিজম দেখাইলাম ঠিক এই কারণে, CH3CHO, এটার সাথে হচ্ছে ক্লোরিন নিচ্ছি, 3 অণু ক্লোরিন নিচ্ছি। আর এখানে ক্ষারের উপস্থিতিতে, ওই যে ক্ষারের উপস্থিতিতে একটা একটা করে প্রশমিত হয়। মানে এই যে যে 3টা হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেন কি দিয়ে প্রতিস্থাপিত হয়? লেখা খুব আঁকাবাঁকা হচ্ছে। এখানে তৈরি করে CCl3CHO আর তৈরি করে HCl। এই যৌগের নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই। এটাকে বলা হয় ট্রাইক্লোরো ইথানল, কিন্তু এটার কমার্শিয়াল নাম হচ্ছে ক্লোরাল। পরীক্ষায় বহুবার আসছে, বহুবার। খুবই ইম্পর্টেন্ট এই যৌগের নামটা। সো নাম হচ্ছে ক্লোরাল। ভাই নতুন কিছু না কিন্তু, ওই যে শুধু তুমি এই স্টেপটা নতুন পড়ছো, এই স্টেপটা নতুন পড়ছো, এটা কিন্তু ওই যে যা দেখে আসছিলাম তাই। তারপরে দেখলাম ট্রাইক্লোরো ইথানল বা ক্লোরালকে 4 নাম্বার স্টেপ, CCl3CHO। এটাকে আমি নেব হচ্ছে, ওইখানে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মানে এই স্টেপটা আর কি, যে এখান থেকে এটা উৎপন্ন হওয়ার স্টেপ, মেকানিজম ছাড়া আর কি। এখানে তৈরি করে হচ্ছে CHCl3, আর এখান থেকে তৈরি করে হচ্ছে কি, তৈরি করা হচ্ছে ক্যালসিয়াম ফরমেট HCOO2। ওইখানে ছিল সোডিয়াম মিথানয়েট, এটা হচ্ছে ক্যালসিয়াম মিথানয়েট। ওকে, এবার আমরা ক্লোরোফর্মের 2-3টার রিঅ্যাকশন দেখাই দিই। ক্লোরোফর্ম না খুব ঝামেলার জিনিস, মানে ও এমনি মানুষের অজ্ঞান করে দেয়। তারপরে দেখবা ক্লোরোফর্ম নিজে চেতনানাশক। আবার ও করে কি, মানে ওখান থেকে যা যা উৎপন্ন হয় কেমন জানি একটু উদ্ভট উদ্ভট। মানে হয় সে চেতনানাশক, না হয় সে ঘুমের ওষুধ, না হয় সে কাঁদুনে গ্যাস, মানে একটু জানি কেমন কেমন নেগেটিভ নেগেটিভ ব্যাপার স্যাপার কাজ করে ক্লোরোফর্মের সাথে, বুঝছো? সো ক্লোরোফর্মের 3টা বিক্রিয়া আমাদেরকে একটু পড়তে হবে। CHCl3 ক্লোরোফর্ম, এর সঙ্গে তুমি যদি অক্সিজেন দিয়ে জারণ করো, এবং এটার জন্য সানলাইট লাগে আর কি, বুঝছো? H নিউ। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্ম কি তৈরি করে জানো? COCl2 আর HCl তৈরি করে। এই গ্যাসের নাম হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন। ফসজিন গ্যাস একটা টক্সিক গ্যাস, বুঝছো? এই জন্য এখন আর ক্লোরোফর্ম ইউজ করা হয় না। আমরা জানি কি যে অ্যানাস্থেসিয়া হিসেবে আগে ক্লোরোফর্ম ইউজ করা হয়তো, এখন আর ইউজ করা হয় না। কারণ এইটা কোনো কারণে যদি এটা তৈরি হয় রোগীর দেহে, মানে ধরো আলোর উপস্থিতিতে ক্লোরোফর্ম ফসজিন তৈরি হয়েছে, তখনই অনেক সময় দেখা যায় অপারেশন সাকসেসফুল হয়েছে বাট রোগীর আর জ্ঞান ফেরে না। এবং এই জন্য আগে ক্লোরোফর্ম আসলে তোমার ওই রঙিন কৌটায় রাখা হইতো, যেন সানলাইট প্রবেশ করতে না পারে।
তারপরে এই বিক্রিয়ার জন্য একটু বলে দেই এনবি দিয়ে, এই বিক্রিয়ার জন্য ইথানল, ইথানলটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, মানে এই বিক্রিয়ার জন্য। সো আগে কি করা হইতো, এগুলো তোমাদের পরীক্ষা লাগবে না, এমনি বলতেছে যে রঙিন কৌটায় ক্লোরোফর্ম রাখা হইতো যেন বাতাস আলো প্রবেশ করতে না পারে। তারপরে কৌটার উপরে কিছু ইথানল দিয়ে দেওয়া হইতো, কারণ যদি কোনো কারণে বাতাস প্রবেশ করেও তাতে করে যেন বিক্রিয়া খুব একটা না আগায়, ফরজিন যেন তৈরি না হয়। এখন জানিস ক্লোরোফর্মের ফরজিন হচ্ছে টক্সিক গ্যাস, হাইলি টক্সিক একটা গ্যাস। এটাও পরীক্ষার জন্য লাগবে না, বাট এমনি বলতেছি। এখন ক্লোরোফর্মের ইয়া অল্টারনেট হিসেবে ইউজ করা হয় হচ্ছে এইটা, মানে অ্যানাস্থেসিয়া ডাক্তাররা ইউজ করে আর কি অপারেশনের আগে। নাম হচ্ছে ফ্লোথেন, FLUOTHANE, CF3C, সংকেত ভুলে গেছি, দেখি আমার কাছে লেখা আছে কিনা। না লেখা নাই, দেখি। CF3, তারপরে হচ্ছে এখানে আছে কার্বন, তারপরে এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, আর এখানে ব্রোমিন। এই হচ্ছে আমাদের ফ্লোথেন, মানে এখন এইটা ইউজ করা হয়, বুঝছো, অপারেশনের সময়। তাহলে ক্লোরোফর্ম সানলাইটের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফসজিন তৈরি করে, যেটা টক্সিক গ্যাস। এই জন্য ওই যে তোমরা আগে দেখবা না যে সিনেমায় ডাক্তার আসার সময় ওই রোগীর আত্মীয় স্বজনরা ওয়েট করতো, যে বলতো যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তো এরকম অনেক সময় দেখা গেছে 2004-05 সাল পর্যন্ত হয়তো ক্লোরোফর্ম ইউজ করা হতো। আগে এমন অনেক হয়েছে যে অপারেশন সব ঠিকঠাক আছে, বাট সামহাও রোগীর আর জ্ঞান ফিরছে না, এই কারণে আর কি। পরের বিক্রিয়া CCl3H, মানে হাইড্রোজেনটাকে একটু আলাদা করে দেখাচ্ছি। তুমি যদি এর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করো, তখন এরা দুজন মিলে কি তৈরি করে, পানি তৈরি করে। আর এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি হচ্ছে এইটা CCl3, তারপর হচ্ছে NO2 প্লাস পানি। আমরা কি এই যৌগের নাম জানি? এই যৌগের নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন, নাইট্রোটোলুইনে বলা হয়। এটা আসলে টিয়ার গ্যাস। ওই যে বিভিন্ন আন্দোলনে ছত্রভঙ্গ করার সময় পুলিশ যে টিয়ার শেল নিক্ষেপ করে, সেই টিয়ার শেল আসলে হচ্ছে টিয়ার গ্যাস। ওই যে বলছি না ক্লোরোফর্ম জানি কেমন একটা ভিলেন ভিলেন টাইপের, দেখো একটা তৈরি করলো ফরজিন টক্সিক গ্যাস, একটা তৈরি করলো টিয়ার গ্যাস। ক্লোরোফর্মের লাস্ট বিক্রিয়া CHCl3, বা এইভাবে দেখাই HCCl3। এর সঙ্গে আমি কিটোন নিব, প্রোপানন নিব, CO। এই বিক্রিয়াটা সামনে আমরা দেখব, বুঝছো, মানে এই বিক্রিয়ার সামনে আমাদের আছে, বাম পাশে নেই। যখন অ্যালডিহাইড কিটোন পড়বো তখন এই বিক্রিয়াটা আবার আসবে। তো কি হয়, অক্সিজেন মাইনাস, মাইনাসের সাথে কে যাবে, প্লাস। অক্সিজেন মাইনাস, মাইনাসের সঙ্গে যাবে হচ্ছে প্লাস, মানে হচ্ছে OH তৈরি হবে। আর এখানে তৈরি হবে CH3, এখানে তৈরি হবে CH3, আর এখানে হচ্ছে CCl3। এই যৌগকে কি যৌগ বলা হয়, এই যৌগকে বলা হয় ক্লোরিটন। ক্লোরিটন, ক্লোরিটন কিসের ওষুধ বানাতে কাজে লাগে, ঘুমের ওষুধ বানাতে কাজে লাগে। সেটা হচ্ছে ঘুমের ওষুধের কাঁচামাল।
এখন দেখো অ্যালকাইল হ্যালাইডকে কেন জৈব যৌগের চৌরাস্তা বলতেছি, এটা ফিল করার চেষ্টা করো। দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি এমন কিছু নাই যেটা বানাইতে পারবা না। অ্যালকাইল হ্যালাইড থেকে গ্রিগনার বিকারক বানাইলে সব কিছু বানানো যায়। অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, অ্যাসিড, অ্যামিন সবই বানানো যায়। সো অ্যালকাইল হ্যালাইড থেকে যে অনেক কিছু বানানো যায় সেটা আমরা দেখবো। একটা ব্রেক নিব। সবাই হচ্ছে 11:57 চলে এসো। 10 মিনিটের ব্রেক, দেরি করে না। ওকে, এখন আমরা একটু দেখার চেষ্টা করব ওই যে অর্গানিকরে বলছিলাম না জৈব যৌগের চৌরাস্তা। কেন জৈব যৌগের চৌরাস্তায় খুব ফাস্ট আমি কিছু জিনিসপত্র দেখাবো যে অ্যালকাইল হ্যালাইড থেকে কি বানানো যায়। যেমন ধরো আমি এখানে অ্যালকাইল হ্যালাইড নিলাম। ওকে, সো এখানে আমি যা যা দেখাবো ভাই এর একটা নতুন কিছু না, সবই তুমি আগে থেকে পড়ছো, আগে থেকে জানো এমন কিছু। ইথাইল হ্যালাইড আর কি। সো ভাই এখানে তুমি যদি দেখো মনে আছে কিনা যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই অ্যাকোয়াস মিডিয়াতে, তাইলে আমি এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে ইথানল। এটা একটু এই পাশে লিখি আর কি। সো আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব অ্যাকোয়াস মিডিয়াতে, সেখানে পাবো হচ্ছে ইথানল। তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করা গেল। এবং দেখো কাঁচা বাচ্চারা মনে আছে কিনা, ইথানলকে যদি আমি জারণ করি, জারণ করব ধরো হচ্ছে এইটা KMnO4 ধরো অ্যাকোয়াস মিডিয়া দিয়ে, তখন এখানে কিন্তু ইথানোইক অ্যাসিড তৈরি হবে। আবার এরে যদি আমি জারণ করি KMnO4 ক্ষারীয় মিডিয়া দিয়ে, তখন সেখানে তৈরি করবে হচ্ছে ইথানল CH3CHO। তো তুমি অ্যালডিহাইডও পাইতেছো, তুমি অ্যাসিডও পাইতেছো। এরপরে দেখি অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই KOH অ্যালকোহলীয়, তখন আমি এখানে কি পাচ্ছি? এখানে কিন্তু অ্যালকিন পাচ্ছি। ওই যে অপসারণ বিক্রিয়া। SN2 তে যদি 1 ডিগ্রি নেওয়া হয় তাহলে কি এটা এলিমিনেশন মতো কাজ করে? হ্যাঁ। আমি যদি এখানে তোমার পটাশিয়াম সায়ানাইড নেই, তখন এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে এইটা সায়ানাইড। এরপরে দেখছিলাম সায়ানাইডকে যদি হচ্ছে তুমি বিজারণ করো LiAlH4, তখন এখানে তৈরি করে হচ্ছে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, এখানে NH2। এই খেয়াল করছো কার্বন সংখ্যা কিন্তু একটা বেড়ে গেছে। এখানে কার্বন 2টা ছিল, এখানে কার্বন 3টা হয়ে গেছে। আর সায়ানাইডকে এই বিক্রিয়াটা আমরা পরে দেখব, যখন হচ্ছে অ্যাসিড পড়বো তখন অ্যামিন পড়বো। তুমি যদি এখানে পানি দাও H2O অ্যাসিডিক মিডিয়াতে, তখন এখানে তৈরি করে হচ্ছে অ্যাসিড CH3 CH2 COOH। এবং এইগুলোকে বলা হয় হচ্ছে আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি কেন বলে? কারণ হচ্ছে এখানে কার্বন সংখ্যা বাড়ছে। আবার সায়ানাইড থেকে তুমি হচ্ছে অ্যামিন তো তৈরি করতে পারছো। তারপরে দেখলাম যদি আমরা এখানে সিলভার সায়ানাইড নেই AgCN, তখন তৈরি করে হচ্ছে NC। তাকে যদি বিজারণ করি, ভাই এটার একটাও নতুন বিক্রিয়া দেখাচ্ছে না, সব আগের বিক্রিয়া। LiAlH4, তখন কি তৈরি হয়? এখানে হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে এখানে তৈরি হয় CH3, 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। এটাকে যদি আমি হচ্ছে ম্যাগনেসিয়াম দেই, তখন এখানে তৈরি করে হচ্ছে MgX, মানে গ্রিগনার বিকারক। এরপরে এখান থেকে তো ভাই কত জিনিস যে বানানো যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। মানে গ্রিগনার বিকারক থেকে হাজার হাজার জিনিস বানানো যায়। এই জন্য বলতেছিলাম যে এটা জৈব যৌগের চৌরাস্তা, সব দিকে তুমি যেতে পারবা। তুমি এটা থেকে যদি হচ্ছে সোডিয়াম নাও আর ড্রাই ইথার নাও, তখন এখানে কার্বন বেড়ে যাবে, 2টা থেকে 4টা হয়ে গেল। সবাই কি ফিল করতে পারছি যে অ্যালকাইল হ্যালাইডকে কেন জৈব যৌগের চৌরাস্তা বলে? ফিল করতে হবে, কিন্তু ফিল করতে হবে।
লিখা হইলে বলো। আরোহকে ইংলিশে বলা হয় স্টেপ আপ রিঅ্যাকশন। স্টেপ আপ, স্টেপ ডাউন। স্টেপ আপ মানে হচ্ছে কার্বন সংখ্যা বাড়ানো। ভাই এখানে যা দেখাইছি কোনো বিক্রিয়া কিন্তু নতুন না। আর এই যে এটা তো আমি এমনি অনেকগুলো দেখাইছি যে অনেক টাইপের জিনিস এখান থেকে যাওয়া যায়। ওকে, এবার সবার জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, খাতায় নোট করে ফেলবো। আরএক্স প্রিপারেশন। ভাই এই কাজগুলো কিন্তু একটু নিজে করতে হবে। মানে ঠাকুরমার সাথে থাকলে সবাই একলা একলা হাঁটে যায়, কিন্তু একলা একলা হাঁটে গেলে না বোঝা যায় যে তুমি কোন রাস্তায় হারাই যেতা। সো আরএক্স প্রিপারেশন কি করবা? কিছুই করবা না, খালি বইটা বের করে তারপরে দেখবা যে 4-5টা রিঅ্যাকশন দেওয়া আছে সাজানো সাজানো। ওই 4-5টা রিঅ্যাকশন খাতায় জাস্ট একটা পেজে নোট করে রাখবা। এটুকু কিন্তু করতে হবে এবং আমি এক্সপেক্ট করি যে এটুকু তোমরা করবা। এখন এটা কেন দেখাচ্ছি না, কারণ অ্যালকাইল হ্যালাইড অনেক কিছু থেকে তৈরি করা যায়। অ্যালকিন থেকে তৈরি করা যায় তোমরা জানো। আমি কয়েকটা তাও দেখাই দেই ঠুসঠাস করে আর কি। হোমওয়ার্ক দিব? প্রস্তুতি পড়াই তো মজা লাগে না? কয়েকটা লিখে দেই। ধরো এরকম একটা অ্যালকিন আছে, তুমি এটাকে হচ্ছে HX দিবা। মার্কনিকম নিতে হবে, মার্কনিকম নীতি অনুযায়ী এখানে হচ্ছে এটা হবে। এই যে এইখানে যাবে হচ্ছে X, তেলো মাথায় তেল যেটা ছিল সেইটা। তার মানে কি তৈরি হলো? অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো। HW দিব? আমি 2-3টা লিখে দিই, যতগুলো হচ্ছে আমরা পড়ে আসছি অতগুলো লিখে দিই। আর যেগুলো পড়ে আসেনি সেগুলো হচ্ছে আমি বাকিগুলো লিখে দিতে বলবো না। এরপরে হচ্ছে অ্যালকোহল আছে। অ্যালকোহলকে তুমি যদি HCl দাও, এটা অ্যালকোহলের মধ্যেই পড়তাম, বুঝছো? এই জন্য আমার আসলে পড়াইতে ভালো লাগে না। এই H আর OH মিলে পানি তৈরি করে। এখানে তৈরি করে হচ্ছে RCl, এখানে তৈরি করে হচ্ছে পানি। এখন আমি চাই না যে এই পানি এখানে থাকুক, বুঝছো? কারণ এই পানি থাকলে জল থেকে আবার নল হয়, মনে আছে? অ্যালকাইল হ্যালাইডের জন্য জল থেকে আবার নল হয়, মানে এই বিক্রিয়া পেছনে চলে আসে। তো আমি চাই না যে এই বিক্রিয়া পেছনে আসুক, এই জন্য এখানে একটা নিরোধক নিতে হয়, জিঙ্ক ক্লোরাইড। অবশ্যই ড্রাই কন্ডিশনে নিতে হবে। এই জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিক্সচারকে বলা হয় লুকাস বিকারক। এটা আমরা পড়বো অ্যালকোহলের মধ্যে। সো ZnCl2 প্লাস হচ্ছে HCl, এটাকে বলা হয় লুকাস বিকারক। আর 2-3টা থাকলে সেগুলো হচ্ছে সবাই একটু খাতায় নোট ডাউন করে নিও, এর পরবর্তীতে যদি কোনো কিছু তৈরি করতে হয়। ওকে, তাহলে আমাদের শেষ হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড। এবং অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমি কি কি পড়ছি? SN বিক্রিয়া, SN1 SN2, এলিমিনেশন বিক্রিয়া E1 এবং E2, SN ভার্সেস E। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে উডস বিক্রিয়া, উডস-ফিটিক বিক্রিয়া। তারপর হচ্ছে গ্রিগনার বিকারক কেমনে তৈরি হয়, গ্রিগনার বিকারক থেকে কি কি বস্তু তৈরি করা যায়। আর শেষে দেখলাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে অ্যাসিডোমূলকের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। যদি কোনো যৌগে ডিরেক্টলি অ্যাসিডোমূলক থাকে তাহলে সে অবশ্যই দেখাবে, আর যদি ডিরেক্টলি না থাকে, এমন কিছু থাকে যেটা জারিত হয়ে অ্যাসিডও তৈরি করে, সেও হ্যালোফর্ম দেখাবে। তারপরে ক্লোরোফর্মের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন দেখছি। ক্লোরোফর্ম যে টুসটাস বিক্রিয়া দেখায়, সে যে ক্লোরোপিক্রিন তৈরি করে, ক্লোরিটন তৈরি করে, বা হচ্ছে ফসজিন তৈরি করে, সেগুলো দেখছি। আর তারপরে দেখলাম অ্যালকাইল হ্যালাইড যে জৈব যৌগের চৌরাস্তা আমরা বলতেছি, খালি খালি তোর বলতেছে না, কেন বলছি, সেই জিনিসগুলো আমরা হচ্ছে ডিল করলাম খুব ভালো মতো। আর 2-একটা প্রস্তুতি দেখলাম।
এবার সবাই খাতার উপর লিখে নাও অ্যালকোহল। এখন দেখবা যে এক টানে শেষ হয়ে যাবে। এই অ্যালকোহল কি কাজে লাগে? হ্যাঁ, কালকের ক্লাসের স্লাইডটা দিয়ে দেবো না আজকে সাথে সাথে। অ্যালকোহল মেইনলি কাজে লাগে হচ্ছে যে বিভিন্ন যে বেভারেজ আছে, মানে ধরো বিয়ার, শ্যাম্পেইন, হুইস্কি, টাকিলা, ওয়াইন, এই টাইপের জিনিস। আর অ্যালকোহল কখনো যদি আমাদেরকে, যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, অনেক কিছু হতে পারে, বাট কখনো যদি আমাদেরকে শুধু অ্যালকোহল বলে, তাহলে আমরা কি ধরে নেই? আমরা ধরে নেই হচ্ছে ইথানল। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে হচ্ছে অ্যালকোহল মেইনলি হচ্ছে ওই অ্যালকোহলিক বেভারেজে কাজে লাগে। ইথানল মানে হচ্ছে এটা, মানে আমি বলতেছি এটা যে কখনো যদি অ্যালকোহলের নাম বলে দেওয়া না থাকে, তখন আমরা সেটাকে কি ধরে নেই? সেটাকে আমরা ইথানল ধরে নেই। যদি নাম জ্বালানি হিসেবে ইউজ করা হয়, বাট সেটা খুবই রেয়ার। অ্যালকোহলের মেইন কাজ হচ্ছে মদ বানাতে, সোজা কথা। আমি প্রথমবার যখন সেন্ট মার্টিনে যাই, তখন হচ্ছে মানে ইউনিভার্সিটির বন্ধুরা মিলে গেছিলাম। তো সেন্ট মার্টিনে যাওয়ার জন্য প্রথমে টেকনাফে নামছি। টেকনাফে নেমে নেমে সকালে নাস্তা করছে আর কি। তো ওই সেন্ট মার্টিনের ওই এরিয়াটাতে আসলে এই মদ টদের ব্যবসাটা খুব রমরমা আর কি। পরে সকালে নাস্তা আমরা বোধহয় রুটি, ডাল ভাজি, ডিম খাচ্ছিলাম। পরে ওই হোটেলের যে লোকটা ছিল, মানে যে ওয়েটার আর কি, সোজা কথা, সেই ওয়েটারকে বলছে এটা ড্রিঙ্কস দিয়েন আর কি, ড্রিঙ্কস দিয়েন। তো আমরা আসলে মিন করছিলাম যে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কোকা কোলা, পেপসি, এই টাইপের। তো উনি আমাদের কানে গেছে, জিজ্ঞেস করতেছে কোনটা দিব মামা, কোনটা দিব। মানে আমি চিন্তা করছি যে এরকম কোল্ড ড্রিঙ্কস দিবে খানের কাছে এসে কেন জিজ্ঞেস করতেছে, মানে এটা তো নর্মাল। পরে বুঝলাম যে হচ্ছে উনি আসলে কোল্ড ড্রিঙ্কস এর কথা বলে নাই, উনি আসলে অ্যালকোহলিক ড্রিঙ্কস এর কথা বলছে। এবং ওই সেন্ট মার্টিনে তো এটা প্রচুর। তারপর সিলেটে যখন গেছি, সিলেটে রাতারগুল, বিছনাকান্দি, তারপরে হচ্ছে জাফলং, ওইখানে গেলে বিশেষ করে ইয়াং যদি কাউকে দেখে ওরা, যারা বিজনেস করে, তো ওরা ইয়াং কাউকে দেখলেই হচ্ছে এসে কানে কানে অফার করে, ভাই লাগবে নাকি, লাগবে নাকি, বিদেশি আছে, দেশি আছে, এরকম অনেক কিছু বলে। জিনিসটা খুব ফানি। বাংলাদেশে যদিও অ্যালকোহল তো নিষিদ্ধ, বাট অন্যান্য দেশ বলতে হচ্ছে ইউরোপ, কানাডা, ইউএসএ বা অস্ট্রেলিয়া, এই টাইপের দেশ, যেগুলোকে আমরা সো কল্ড ফার্স্ট ওয়ার্ল্ড বলি, ওদের দেশে তো আর নিষিদ্ধ না, ধুমায় চলে। এবং ওদের আসলে নিষিদ্ধ এই জন্য যে বয়স হওয়া লাগবে, মানে অ্যাটলিস্ট 18+ হওয়া লাগবে। ওকে, এখন দেখি অ্যালকোহল। আর এমন কোনো কথা না যে হচ্ছে অ্যালকোহল মানেই হচ্ছে হারাম। অ্যালকোহল অবশ্যই হারাম, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। আমরা কিন্তু এমনিতেই দিনে অনেক অ্যালকোহল কনজিউম করি, যেমন অনেক ফলে অ্যালকোহল থাকে। তারপরে হচ্ছে পান্তা ভাতে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে। আমরা যে রুটি খাই, কেক খাই, আমরা যে দই খাই, সেখানেও অ্যালকোহল থাকে। ওইগুলো কিন্তু হারাম না। অ্যালকোহল তুমি যদি নেশা করার উদ্দেশ্যে খাও, তাহলে সেটা হারাম। এবং তোমরা কি কখনো খেয়াল করছো যে পান্তা ভাত খাওয়ার পরে, যারা গ্রামে আছো, বড় হয়েছো, আমি একটা সময় প্রচুর পান্তা ভাত খাইতাম, প্রচুর। মানে আগে ক্লাস 8, 9, 10 সকালবেলা পান্তা ভাত না হইলে আমার দিনই শুরু হইতো না। মানে এত পরিমাণ খাইতাম। যদি এমন হইতো রাতে ধরো তরকারি শেষ হয়ে গেছে আর কি, তো আমার আম্মু আমাকে শুকনা মরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে পান্তা ভাত মাখায় দিত। ক্লাস 9, 10 অনেক মোটা ছিলাম, অনেক খাইতাম। ধরো 7, 8 বেলা খাইতাম, তার মধ্যে সকাল শুরুই হতো হচ্ছে আমার পান্তা ভাত দিয়ে। এখন কথা হচ্ছে পান্তা ভাত খাইলে অনেক ঘুম আসে, ঘুম আসে, মাথা ঝিমঝিম ধরে, মন চায় যে একটু শুয়ে পড়ি। এটা কেন হয়? কারণ পান্তা ভাতে অনেক অ্যালকোহল থাকে, অনেক। আবার ওই যে আমরা এই শহরে আমরা যারা হচ্ছে একটু পশ মানুষজন আছি, আমরা যে পান্তা ভাত খাই, যে সকালবেলা পানিতে ভাতে পানি ঢালি পান্তা ভাত বানাই, ভাই এটা পান্তা ভাত না। পান্তা ভাত হইতে গেলে সেখানে ফার্মেন্টেশন হওয়া লাগবে, মানে ওভার দ্য নাইট ওটাকে রেখে দিতে হবে। ছোট ছোট দেখো বুদবুদ উঠে আর কি পান্তা ভাতে। সো পান্তা ভাত হইতে গেলে ওভার দ্য নাইট অবশ্যই তোমাকে রাখা লাগবে। ওই গরম ভাতে পানি ঢাললে এটা পান্তা ভাত হয় না, এটা পানি ভাত হয়। পান্তা ভাত সারা রাতে ফার্মেন্টেশন হবে, ওইখানে প্রচুর অ্যালকোহল তৈরি হবে। এবং দেখবা যে পান্তা ভাত একটু টক টক হয়, মানে পিওর পান্তা ভাত যদি কেউ খেয়ে থাকো,
একটু টক টক লাগে এবং ওইটার টেস্ট একটু অন্যরকম হয়। মানে নর্মাল ভাতে পানি ঢেলে খাইলে ওই টেস্ট তুমি কখনোই পাবা না, ওটা ফার্মেন্টেশন হওয়া লাগে। সো এই জন্য হচ্ছে যে পান্তা ভাতে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে। সো তুমি যদি একটু ভালো লেভেলের ফার্মেন্টেড পান্তা ভাত খাও, এটা অনেকটা মদ খাওয়ার মতো হয়। বাট তুমি যদি ভাত খাওয়ার উদ্দেশ্যে সেটা খাও, তাহলে এটা কিন্তু হারাম না। হারাম তখনই যখনই তুমি নেশা করার উদ্দেশ্যে খাবা। ওকে, সো অ্যালকোহলের আমরা একটু দেখব যে নর্মালি অ্যালকোহলের সলিবিলিটি দেখব, দ্রাব্যতা। নর্মালি আমরা বলি যে হচ্ছে যে জৈব যৌগ পানিতে অদ্রবণীয়। দেখবা যে একেবারে শুরুতে আমি যে জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য দেখাইছিলাম, সেখানে কিন্তু খুব এমফাসাইজ করে বলছিলাম জৈব যৌগ পানিতে মিশে না। এটা ঠিক আছে, বাট অ্যালকোহল কিন্তু পানিতে মিশে। কিছু কিছু অ্যালকোহল আছে, মানে অ্যালকোহল ইভেন হচ্ছে 70-80% পর্যন্ত পানিতে মিশে, 96% পর্যন্ত পানিতে মিশে। টাকিলা নাম শুনছো? টাকিলা? টাকিলা হচ্ছে ওই যে বিভিন্ন মুভিতে দেখবা ছোট ছোট গ্লাসে করে খায়, ছোট ছোট গ্লাস। তো তোমার কাছে মনে হইতে পারে যেটা তোর কতটুকুই বা অ্যালকোহল থাকে। ওই ছোট ছোট গ্লাসে করে যেটা খায় ওটাকে টাকিলা বলে, এবং ওখানে প্রায় 60-70% অ্যালকোহল থাকে। আর এমনি নর্মাল যে বিয়ার পাওয়া যায়, নর্মাল বিয়ারে 12%, 10%, 6% অ্যালকোহল থাকে। বিয়ার খুবই হচ্ছে মাইনর একটা ড্রিঙ্কস, খুবই মাইনর। কিন্তু টাকিলা টাইপের যদি কোনো ড্রিঙ্কস হয়, সেগুলো কিন্তু এত মাইনর না, সেগুলোতে প্রচুর অ্যালকোহল থাকে। সো আমার কথা হচ্ছে নর্মাল জৈব যৌগ খুব একটা পানিতে মিশতে চায় না, কিন্তু অ্যালকোহলের মধ্যে কি এমন ব্যাপার স্যাপার আছে যে অ্যালকোহল পানিতে মিশে। সো এই মেইন কারণটা হচ্ছে, এই তো অ্যালকোহল, এইচ এখানে ও, এখানে হচ্ছে আর, এইচ ও এখানে হচ্ছে এইচ। সো ও পানির সাথে আসলে হাইড্রোজেন বন্ড তৈরি করে, বুঝছো? এই জন্য সে পানিতে মিশে। কোনো যৌগ যদি পানির সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে, তাহলে অবশ্যই সে পানিতে মিশবে। এই জন্য হচ্ছে অ্যালকোহল ওয়াটার সলিউবল হয়। এবার আমি সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই, অ্যালকোহল পানিতে মিশলে ভালো কথা। সো অ্যালকোহল পানিতে মিশে তার কিসের জন্য? এই যে OH পার্টের জন্য না? তো তার আর পার্ট, এই আর পার্ট কিন্তু তাকে পানিতে মিশতে হেল্প করছে না। সো আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি কতগুলো অ্যালকোহল তোমাদেরকে দেখাবো। CH3OH, তারপর হচ্ছে ইথানল, ধুরো সুন্দর হলো না, এই হচ্ছে ইথানল, এই হচ্ছে প্রোপানল। আমাকে বলতে হবে কাঁচা বাচ্চারা, এদের মধ্যে কার সলিবিলিটি বেশি? কার সলিবিলিটি বেশি? অবশ্যই এর সলিবিলিটি বেশি। এটা বোঝা খুবই ইজি পিজি লেমন স্কুইজি। কেন সলিবিলিটি বেশি? কারণ দেখো, অ্যালকোহল শুধু পানিতে মিশে OH পার্টের জন্য। তাহলে তার আর পার্ট যত বেশি হয়, তত বেশি কি হচ্ছে? নন পোলার পার্ট বেশি হচ্ছে। তো আর পার্ট কিন্তু তাকে পানিতে মেশার জন্য হেল্প করছে না, বরং ওইটারও পানিতে মেশার জন্য তাকে বাধা দিচ্ছে। সো যত বড় অ্যালকোহল, তার দ্রাব্যতা তত কম। আশা করি এটুকু বুঝতে পারছো। ইজি পিজি জিনিস গেল এটা। এরপরে অ্যালকোহলের কিছু ডেফিনেশন আমাদেরকে একটু মনে রাখতে হয়, ডেফিনেশনগুলো ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে পরম অ্যালকোহল, অ্যাবসোলিউট অ্যালকোহল বলা হয়। পরম অ্যালকোহল, পরম অ্যালকোহল মানে হচ্ছে কোনো বইতে 99.99% লেখা, কোনো বইতে 100% লেখা। সো এই পার্সেন্টেজকে বলা হয় অ্যাবসোলিউট অ্যালকোহল বা পরম অ্যালকোহল। এরপর আছে রেকটিফাইড স্পিরিট, নাম শুনছো? ভাই ডেফিনেশনগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ক নাম্বারের জন্য। রেকটিফাইড
স্পিরিট। রেকটিফাইড স্পিরিট হচ্ছে 4.4% পানি। এটা দ্বারা বামে নেই। প্লাস 95.6% ইথানল। এই মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট, পানি আর অ্যালকোহলের মিশ্রণ। এবার তোমাদের কিছু মজার বিজনেস পলিসি বলি। ধরো অ্যালকোহলের যেটা বলতেছিলাম, সব থেকে বড় বিজনেস হচ্ছে বেভারেজ, অ্যালকোহলিক ড্রিঙ্কস যেগুলোকে বলা হয়, এটা হচ্ছে অ্যালকোহলের সব থেকে বড় ব্যবসা। কিন্তু অ্যালকোহল অনেক ইন্ডাস্ট্রিতেও কাজে লাগে। সো কথা হচ্ছে এই যে জিনিসগুলো আসলে নেশা জাতীয় জিনিস, সিগারেট, আফিম, অ্যালকোহল, তারপর হচ্ছে ধরো গাঁজা, এই টাইপের জিনিসে সরকার প্রচুর সিগারেট তো বৈধ, বাংলাদেশে সিগারেট কিন্তু অবৈধ না, বৈধ। আবার অন্যান্য দেশে যেখানে, যেমন বাংলাদেশে অ্যালকোহলও কাইন্ড অফ বৈধ, যে কেরুয়ান কং নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে যারা বানায়। কিন্তু একটা সিগারেটের দাম অনেক টাকা, ধরো 12-13 টাকা দাম। তোমার কি মনে হয় একটা সিগারেট বানাইতে 12-13 টাকা খরচ হয়? জীবনেও না। এই টাইপের জিনিসের উপরে প্রচুর পরিমাণ ট্যাক্স নেওয়া হয়। এই ট্যাক্সকে বলা হয় সিন ট্যাক্স, পাপেট ট্যাক্স, বুঝছো? এই টাইপের ট্যাক্সকে, মানে বিলাসবহুল জিনিসের প্রতি সরকার প্রচুর ট্যাক্স নেয়, এই টাইপের মাদক দ্রব্যের উপরে সরকার প্রচুর পরিমাণ ট্যাক্স নেয়, যেটাকে সিন ট্যাক্স বলা হয়, পাপেট ট্যাক্স। এখন ইন্ডাস্ট্রিতে যে অ্যালকোহল লাগে সেটাতে আবার সরকার এত ট্যাক্স নেয় না। মানে ধরো একটা সিগারেট যেটা মানুষজন 12-13 টাকা দিয়ে কিনে, এই সিগারেট তৈরি করতে 1 টাকাও খরচ হয় না, বাট সরকার এর উপরে 500-600% পর্যন্ত ট্যাক্স নেয়। সরকারের প্রচুর লাভ আছে, সরকারের এটা দিয়ে অনেক লাভ আছে। মানে সরকার চায়ও যে মানুষজন অনেক খেতে চায়, সরকারের এটাকে কোনো এক টাইপের সরকার বলা আমি ভুলে গেছি, যারা চায় যে মানুষজন বেশি বেশি বিড়ি সিগারেট খাক। কেন বিড়ি সিগারেট খাক? কারণ বিড়ি সিগারেট খাইলে এক, সরকার প্রচুর ট্যাক্স পাচ্ছে, দুই, এটা হচ্ছে এক টাইপের সরকার আর কি, সরকারের ক্যাটাগরি ছিল তার মধ্যে এক টাইপের, আমি ভুলে গেছি ওটা, বিসিএস এর পড়ার সময় পড়ছিলাম আর কি। এরপরে হচ্ছে ধরো বিড়ি সিগারেট খেলে মানুষ অল্প দিন বাঁচবে, অল্প দিন বাঁচবে মানে কি, তুমি সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে ওই যে বয়স্ক ভাতা, হ্যান ভাতা, ত্যান ভাতা, এগুলো লাগতেছে না। তারপরে হচ্ছে মানুষ তাড়াতাড়ি মারা গেলে তার জন্য পেনশনও কমে যাচ্ছে। তো কোন এক টাইপের সরকার আছে যে সরকারটা এটা আসলে চায় যে তার দেশের মানুষ বিড়ি সিগারেট খাক। তো যাই হোক, সরকার এগুলোর উপর প্রচুর ট্যাক্স ধরে। এখন ব্যাপারটা এরকম যে ধরো তুমি একটা ব্যবসা করছো, সেখানে অ্যালকোহল লাগে। না, ক্যাপিটালিজম সরকার না, আমি মনে পড়লে বলবো না, বা আমার কাছে বই আছে। ভাই কত কিছু যে পড়ছি বিসিএস এর জন্য, ইনসেন লেভেলের ইনফরমেশন মাথায় নিয়েছিলাম, এখন অনেক কিছু ভুলে গেছে। এখন কথা হচ্ছে যে ধরো তুমি একটা ব্যবসায়ী, তুমি তোমার ব্যবসায় অ্যালকোহল লাগে, ধর তোর ব্যবসায় অ্যালকোহল লাগে। এখন তুই সরকারকে বললি যে দেখো বাবা, আমি আমার এই অ্যালকোহল নিচ্ছি ইন্ডাস্ট্রির জন্য, আমি আমার এই অ্যালকোহল কিন্তু খাওয়ানোর জন্য নিচ্ছি না। তো সরকার বললো ঠিক আছে, তুমি তো ভালো মানুষ, তুমি ইন্ডাস্ট্রির জন্য নিচ্ছ, যাও তোমাকে ট্যাক্স কমায় ধরলাম। এখন তুই সরকারে বললি যে তুই ইন্ডাস্ট্রির জন্য অ্যালকোহল কিনবি বা কিনছিস, কিন্তু সেই অ্যালকোহল তুই পরে আবার হচ্ছে ওই মদ বানাইতে ব্যবহার করছিস। এখন সরকার তো দেখে যাচ্ছে না তুই এটা কেন ইউজ করছিস, সমস্যা না? সো রেকটিফাইড স্পিরিট হচ্ছে ওই অ্যালকোহল, যে অ্যালকোহলটা ওই মদের জন্য ইউজ করা যাবে, কিন্তু ইন্ডাস্ট্রির জন্যও কিছু অ্যালকোহল দরকার হয়। সেই অ্যালকোহলকে আমরা বলি মেথিলেটেড স্পিরিট। এর কিছু বৈশিষ্ট্য আছে। মেথিলেটেড মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট হচ্ছে এই রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট মানে আরএস লিখছে, বুঝছিস? এইটারে সরকার করে কি, যে কেউ যেন এটা খাইতে না পারে, এর জন্য এর সাথে কিছু পরিমাণ জিনিস মেশাই দেওয়া হয়, যাতে ফলে এগুলো টক্সিক হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। সো তখন হচ্ছে এইগুলো তো ইন্ডাস্ট্রির জন্য তো কেউ খাবে না। সো যেহেতু ইন্ডাস্ট্রির জন্য কেউ খাবে না, সেই জন্য ওইখানে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র মিশাই দেওয়া হয়। সো রেকটিফাইড স্পিরিটের সাথে হচ্ছে কিছু মিথানল মিশাই দেওয়া হয় যেন দুর্গন্ধ তৈরি হয়, কিছু বেনজিন মিশাই দেওয়া হয়, যেন বেনজিনের খুবই দুর্গন্ধ,
তারপরে হচ্ছে কিছু পিরিডিন মিশাই দেওয়া হয় বা পাইরিডিন মিশাই দেওয়া হয় যেন এটারে খাওয়ার অনুপযোগী করা হয়। এবং হ্যাঁ, তুই ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট এটা হচ্ছে এডিবল না। এটার উপরে সরকার ট্যাক্স কম নেয়। এখন অনেকে বলতে পারিস ভাইয়া তাহলে কেমিস্টরা কি করতে পারে, ওই কম ট্যাক্স দিয়ে মেথিলেটেড স্পিরিট কিনবে, কিনে এইগুলোকে বাদ দিবে। ভাই এগুলোরে বাদ দেওয়া এত সহজ না, বাদ দেওয়া যাবে বাট তার জন্য যে পরিমাণ টাকা পয়সা খরচ হবে ওর থেকে ট্যাক্স দিয়ে কিনা ভালো। সবাই কি বুঝছি কথাটুকু? ওকে, আমার স্ট্যামিনাতে আর কোলাচ্ছে না, 12:30 বেজে গেছে। আমরা আজকে এখানেই ক্ষান্ত দিচ্ছি, কালকে রাতে কিন্তু আমাদের ক্লাস আছে, মনে আছে সবার? মনে আছে?